চোরদের সাথে সেনাবাহিনীর একটি বিপদগামী অংশ, নট ফুল সেনাবাহিনী, আমার কোট আনকোট এটা একটা মাথায় রাখতে হবে, খুবই কিছু খারাপ মানুষ এবং একই সাথে বাংলাদেশের কিছু অসৎ লোক যারা এই দেশটাকে একেবারে শেষ সীমাতে নিয়ে যেতে চায়, যারা এই দেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্র করতে চায়, তারা সমন্বয়ে এই চোরদের সাথে মিলে বাংলাদেশে এই অরাজকতা করেছে। এখন সরাসরি আপনার প্রশ্নে আমি যদি আসি, আমাদের করণীয় কি? হেলাল ভাই, আমাদেরকে কিন্তু একটা কথা গত 1 বছরের শুরুর দিকে বলা শুরু করেছিল, একটা ভয়ের কালচার, একটা ভয়ের সংস্কৃতি, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে এই ছাত্রদেরকে কচুকাটা করবে, তোমরা কিন্তু ভুলেও আর আওয়ামী লীগকে কখনো তোমরা ওয়েলকাম করবে না, তোমরা চাইবে না। আমি নিশ্চিত আপনারা দুজনই এই কথা শুনেছেন। আমি এককভাবে কেন, আমি নানান ভাবেই অনেককে সাজেস্ট করেছি, আমি এককভাবে নিজের মতো করে আমি বলার চেষ্টা করেছি। বলাটা এমন, এটার পাল্টা ন্যারেটিভটা সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের দল, সিম্পল। এই দলে আপনি যাদেরকে বলেন, আপনি এমনও মানুষ আছে যাদেরকে আপনি বলতে পারবেন যে এই মানুষ মনে হয় বুর্জুয়া, এই মানুষ মনে হয় মেহনতি, এই মানুষ কৃষক, এই মানুষ মধ্যবিত্ত, এই মানুষ অমুক, অর্থাৎ একটা মাল্টি ক্লাস পার্টি যাকে আপনি নানান ভাবে আলোচনা, তর্ক, সমালোচনা করতে পারেন। কিন্তু আমার দৃষ্টিতে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে মূলত এই মেহনতি মানুষের একটা দল। এইটার পেছনে আপনি আমাকে জিজ্ঞেস করলে আমি আপনাকে একটা লম্বা হিস্ট্রি এখনো পর্যন্ত আমি আপনাকে দেখাতে পারবো। বাংলাদেশ আওয়ামী লীগের মূল শক্তির জায়গা কোনটা? বাংলাদেশ আওয়ামী লীগের মূল শক্তির জায়গা হচ্ছে বাংলাদেশের মধ্যবিত্ত সমাজ, মূলত একই সাথে নিম্ন মধ্যবিত্ত এবং কৃষক বা মেহনতি যারা আছে, শোষিত যারা আছে, তারা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের মূল স্টেক হোল্ডার। আপনি একটু পেছনে ফিরে তাকালেই আপনি এটা বুঝবেন। এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমাদের ব্যাপারে যেই গুজবটা এখন ছড়ানো হচ্ছিল বা গত 3-4 মাস আগেও, যে বাংলাদেশ আওয়ামী লীগ আসলে সবাইকে কচুকাটা করবে, অথচ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার সাম্প্রতিক বক্তব্যগুলোতে একটা অসাধারণ কথা বলেছে। আমার মনে হয় তার এই বক্তব্যটাই আপনার এই বক্তব্যের সাথে অনেকটুকু রিলেট করে। সেটা হচ্ছে, এমন বলেছেন তিনি যে তোমরা যারা আন্দোলন করেছো, তোমরা তো আসলে এই দুনিয়া বা এত অভিজ্ঞ কেউ না, তোমরা জীবনটাকে যেভাবে দেখেছো, তোমরা কি মনে করেছো? তোমরা মনে করেছো যে দেশ উচ্ছন্নে যাচ্ছে, দেশ শেষ হয়ে যাচ্ছে, তোমরা দেশের কথা মনে করে রাস্তাতে নেমেছো। বাংলাদেশ আওয়ামী লীগ এইটাই তো শিখাতে চেয়েছে তরুণদেরকে, এইটাই তো বলতে চেয়েছে যে দেশ যখন সংকটে থাকবে বলে একটা মানুষ মনে করে, তখন সে রাস্তাতে নামবে। এমনকি যখন এই আন্দোলনটা যখন জানা বাঁধে, তখন বাংলাদেশ ছাত্রলীগ তারা বলেছে যে আমরাও একটা যৌক্তিক সংস্কার চাই। এখনো পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ এখনো বলেছে, এখনো আপনি জিজ্ঞেস করলে দেখবেন, আমাদের এখানে সম্মানিত এখানে সাধারণ সম্পাদক সাহেব আছেন ছাত্রলীগের, তিনিও বলবেন যে ছাত্রলীগ বরাবরই ন্যায্য কথা তখন বলে এসেছিল, এখনো। তো আলটিমেটলি এই যে আপনি বলছেন যে আমাদের করণীয় জায়গাটা, সেটা হচ্ছে এমন যে যেই সব ছাত্রছাত্রীরা আন্দোলনে গেছে, আমরা মনে করি তারা দেশের জন্য গেছে, কিন্তু যারা তাদেরকে ভুল বুঝিয়েছে যে এই আন্দোলনটা আসলে ভাঙচুরের আন্দোলনে, সরকার পতনের আন্দোলন, এই যে ভুলটা বোঝালো, তাদের ব্যাপারে সরকার ভবিষ্যতে সরকার ব্যবস্থা নেবে। কিন্তু যারা আন্দোলনে গিয়েছে তাদের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই নাখোশ না, তাদেরকে মারবে কাটবে, এগুলো হচ্ছে জাস্ট একটা ভয়ের কালচার তৈরি করা। এখন প্রশ্ন হচ্ছে যে তাদের জন্য আমাদের করণীয়টা কি? হোয়াট ক্যান উই ডু ফর দেম? প্রথম ব্যাপার হচ্ছে ইনফরমেশন, প্রপার শিক্ষা। শিক্ষাটা কি জিনিস? শিক্ষাটা প্রথম জায়গাটা আসবে যে একটা অসাধারণ একটা শিক্ষানীতি প্রয়োজন আমাদের, যে তরুণদের মধ্যে, কিশোরদের মধ্যে আমরা প্রাণ সঞ্চার করতে পারবো এমন একটা যুগোপযোগী একটা শিক্ষানীতি বাংলাদেশ আওয়ামী লীগ চিন্তা করবে বলে আমি বিশ্বাস করি বা আমি মনে করি। নাম্বার 1। নাম্বার 2, সেটা হচ্ছে প্রোপাগান্ডার সাথে লড়াই, কিংবা প্রচুর এরও বাইরে, অর্থাৎ পাঠ্য বইয়ের বাইরে কিভাবে ইনফরমেশন এন্ড পড়ালেখা এইটার একটা অ্যাকোমোডেশন করতে পারে। আমি আসলে বন্দোবস্ত শব্দটা বলতে চাই না, আমি বলবো অ্যাকোমোডেট করতে পারে, এটার ব্যবস্থা করতে পারে। বাংলাদেশ আওয়ামী লীগের এটা থাকা উচিত সেকেন্ড প্রায়োরিটি। থার্ড প্রায়োরিটি,
তরুণদের সাথে মিথস্ক্রিয়া। তরুণদের সাথে মিথস্ক্রিয়া জিনিসটা কি? তরুণদের সাথে মিথস্ক্রিয়া হচ্ছে আপনি তরুণদের দুঃখ দুর্দশার কথা শুনবেন। একটা তরুণ মনে করে যে তাকে দেশের বাইরে যেতে হবে ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে, সে মনে করে তার অনার্স পাস করার পরে এই দেশে কোনো ভবিষ্যৎ নাই। আমরা তরুণদেরকে একটা স্বপ্ন দেব, আমরা তরুণদের সাথে এই স্বপ্নের সাথে এই স্বপ্নকে বাস্তবে পরিণত করব ভবিষ্যতে। আমরা এই তরুণদের জন্য একটা ম্যাজিক্যাল আওয়ামী লীগ নিয়ে আসব, আমাদের কাঁধে করে আমরা নিয়ে আসব, যেই পরশ পাথর বা যেই টার্নস্টোনটা একটা তরুণকে এই কনসেপ্ট তার কাছে দেবে, এই দেশটা 56,000 বর্গ মাইলটা তার নিজের দেশ, এভরি ইঞ্চি মাটি তার, এই বাঙালি হিসেবে তার কিভাবে গর্বিত হওয়া উচিত, এবং এই দেশ তাকে সমস্ত কিছু দেবে একটা মানুষের পরিপূর্ণ বিকাশ হওয়ার জন্য জরুরি। আমরা যেন এই ভাইবটা বাংলাদেশ আওয়ামী লীগের তরফ থেকে বারবার 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 দেই যে আমাদের সাথে যদি কেউ অন্যায়ও করে থাকে, আমরা যেন এমন একটা জায়গাতে হাঁটি যে দেশ যাতে আমাদের প্রায়োরিটি থাকে, প্রতিহিংসা আমাদের প্রায়োরিটি না থাকে। কারণ তরুণদেরকে আমরা প্রতিশোধ নেব, হ্যাঁ ব্র্যাক ইউনিভার্সিটির অমুক ছাত্র গেছে, ওর তো আমি হাত ভেঙে দেবো, পা ভেঙে দেবো, ও আমাকে এই খারাপ কথা বলেছিল, আমি কোনোদিনও এই বাংলাদেশে টিকতে পারবো না। আমি বড় ছেলে, 76 বছরের পুরনো আমার দল, আমার কাঁধে আঘাত আসবে, আমাকে ছুরি মারবে, আমার গা রক্তাক্ত হবে, কিন্তু যে আমাকে ছুরি মারলো আমি পারলে তাকেও প্রোটেক্ট করব। এই হচ্ছে রাজনৈতিক দল বাংলাদেশ। আমি বাংলাদেশ আওয়ামী লীগকে যেভাবে দেখি সেই বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ হবে একটা ম্যাজিক্যাল আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ কখনো একটা বুর্জোয়া রাজনীতির, একটা ক্যাপিটালিস্ট রাজনীতি, একটা সাম্রাজ্যবাদের রাজনীতির স্টেশন হবে না। একজন পলিটিশিয়ান যেন মনে না করে যে আওয়ামী লীগের রাজনীতি করতে পারাই মানে মনে হয় কোটি কোটি টাকা কামানো, না। সে যেন এইটা মনে করে যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করতে পারা মানে হচ্ছে বাংলাদেশের নীতিকে সার্ভ করা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া মানে সর্বোচ্চ সীমানায়। এইটা আমি মনে করি তরুণদেরকে এই কনসেপ্ট আমাদেরকে দিনের পর দিতে হবে, দিনের পর দিন দিতে হবে। এবং এটা যেন কথার কথা না হয়, তরুণরা যেন আমার কথার সাথে রিলেট করতে পারে যে আমি তাকে কি করতে বলছি, পড়তে বলছি, তাকে আমি বলছি যে তুমি ভালো কোন সাবজেক্টে পড়বে, তোমার জীবনের পথ কি হবে, এমনকি একটা সিভি বানানো বাংলাদেশ আওয়ামী লীগ শেখাবে। এইটাই হোক পাথেও, একেবারে একটা সামান্য সিভি বা একটা ক্লাস 7, 8, 9, 10 এর বাচ্চা কি পড়বে তার সিলেবাসটাও যেন আমরা ঠিক করে দিতে পারি। আমাদের তরুণ, আমাদেরও তো বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্রলীগের তরুণ সমাজ আছে, তারা ঠিক করে দেবে, তারা একটা ছাত্রের জীবন ঠিক করে দেবে। বাংলাদেশ আওয়ামী লীগ ঠিক করে দেবে একজন যুবককে কি করতে হবে, একজন কৃষককে কি করতে হবে। এইটা বাংলাদেশ, কারণ আমরা বড়, আমাদেরকে এই দায়িত্ব নিতে হবে। এই দেশটা আমাদের, এই দেশটা কোনো রাজাকারের বাচ্চার না, এই দেশটা কোনো সাম্রাজ্যবাদীর না। এই মেসেজটা দিতে হবে। অনেক ধন্যবাদ। চাঁদাবাজি, দখল, এসব বিভিন্ন ক্রাইমে তারা জড়িয়ে পড়েছে। তাহলে কি আমরা আগামী 5-10 বছর যদি আমরা ফিরে আসতে না পারি, আপনি মনে করেন অপরাধীরাই এই দেশ চালাবে? এই আপনার ভাবনা কি? ডেফিনেটলি আপনার অপরাধীরা একটা দেশকে চালানো বা কন্টিনিউ, এটা কোনো রাষ্ট্রেই এটা হতে পারে না। এবং একটি আমাদের পুরো রাষ্ট্রটা তো আসলে করাপ্ট হয়ে যায়নি, রাষ্ট্রের সবাই তো আসলে এটাকে সমর্থন করবে এমনও একেবারেই নয়। আমি অনেকটা একটা কালচারাল শকের মতো আমি একটা এইটাকে আমি একটা নতুন টার্ম যদি দেই, সেটা হচ্ছে ধরেন একটা সিচুয়েশন শক আমি বলতে পারি, বা একটা মোমেন্টারিলি একটা শকের ভেতরে বাংলাদেশের অসংখ্য মানুষ হয়েছে। আপনাকে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। যেমন ধরেন যে বঙ্গবন্ধুকে হত্যা করবার পর আপনি লক্ষ্য করে দেখেন যে সেই সময়টাতে অনেকে বলে যে সেই সময়টাতে কোনো মানুষ কেন জড়ো হয়নি, কোনো মানুষ কেন আসেনি। মাথা রাখতে হবে যে বঙ্গবন্ধুর ওই হত্যাকাণ্ড মানুষের মনে ভয়াবহ রকমের একটা শক দিয়েছিল। এবং আমরা যদি ইতিহাস ভালো করে পড়ি তাহলে আমরা দেখব যে প্রচুর মানুষ ওই দিন কলাবাগানে 35 নম্বরের লেকের পাশে জড়ো হয়েছিল। মহিউদ্দিন নামে যে লোকটি কামান নিয়ে দাঁড়িয়েছিল, সেই লোকটি কামানের ভয় দেখিয়ে
ওই লোকগুলোকে সেখান থেকে সরিয়ে দেয়, এবং সেই কামান গিয়ে কিন্তু পরে হচ্ছে মোহাম্মদপুরের শেষরাশরি রোডে। অনেকেই তথ্যটা জানে না। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যে নথিপত্র আছে সেটা পড়লে আপনারা তখন জানতে পারবেন। কেন আমি গল্পটা বললাম আপনাকে, এই কারণে বললাম যে মানুষ কিন্তু প্রতিবাদ করতে চায়। ওই 15ই আগস্টও মানুষ প্রতিবাদ করতে গিয়েছিল, কিন্তু অস্ত্রের মুখে তারা জিম্মি হয়ে ফেরত এসেছিল এবং পারেনি। এই তথ্য বা এই ইতিহাস, এই গল্প অনেকেই বলে না। এই 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষ যখন আসলে বোঝা শুরু করলো যে এটি ছিল একটি মেটিকুলাস ডিজাইনের প্ল্যান, এটি ছিল কিছু সন্ত্রাসীদের, সাম্রাজ্যবাদীদের সাজানো গোছানো একটি প্ল্যান বাংলাদেশকে একটি যুদ্ধ ক্ষেত্র বানানোর জন্য, কিংবা বাংলাকে ইস্ট তিমুর বানানোর জন্য, কিংবা বাংলাদেশের নৌসীমা, স্থলসীমা এগুলোকে দখল করবার একটা পায় তারা, বাংলাদেশকে একটা একটা যুদ্ধের একটা স্থান হিসেবে ব্যবহার করে অন্যান্য পরাশক্তিগুলোকে ট্রিটমেন্ট দেওয়ার একটা কায়দা কানুন। তখন কিন্তু বাংলাদেশের মানুষ আস্তে 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 ফুঁসে উঠছে। আপনি লক্ষ্য করে দেখেন যে আপনি ফেসবুক খুলতে পারবেন না, আপনি আনাচে কানাচে রিলস গুলোতে ভেসে আসছে, আগেই ভালো ছিলাম, এটা কি দেখলাম, আমাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে। আপনি লক্ষ্য করে দেখেন যেই সমন্বয়ক নাম দিয়ে যেই চোরগুলো, যে ডাকাতগুলোকে আমরা দেখেছি, যে ছ্যাচরা গুলোকে আমরা দেখেছি, যেই অপাঙ্ক্তেয়, যে তুচ্ছগুলোকে আমরা দেখেছি, তাদেরকে আমরা এখন কি দেখতে পাচ্ছি? তারা আপনার মানুষের থেকে এক্সটর্ট করে তারা মানুষের কাছ থেকে অর্থ লোপাট করছে, তারা জিম্মি করছে, ব্ল্যাকমেইল করছে, এবং ক্রমাগতভাবে সেগুলো ধরাও খাচ্ছে। এমন না যে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে খুবই শতপ্রণোদিত হয়ে ধরছে। মিডিয়া, যে মিডিয়াগুলো এখনো মনে করে সত্য প্রকাশ করা উচিত, বা সিটিজেন জার্নালিজম, ধরেন ফেসবুকে প্রকাশিত হয়ে যাচ্ছে গোপন ভিডিও, গোপন ছবি, সাধারণ মানুষই কিন্তু এগুলো ছড়িয়ে দিচ্ছে তাদের মোবাইলে থাকা, মোবাইলে ধারণ করা ভিডিওগুলো। ফলে তখন বাধ্য হয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা বাহিনী আছে তাদের তো একেবারেই হয়তো বা চশমখোর হয়ে যায়নি, তারা বাধ্য হয়ে ধরতে বাধ্য হচ্ছে। ফলে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। এখন প্রশ্নটা হচ্ছে সময়। আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে সময়। আর কতদিন আর এটা মানুষ সহ্য করবে? আমি আপনাকে একটা কথা, আমি বিভিন্ন টকশোতে আমি বলি, আমি একটা কথা মাথায় রাখবেন যে আমি কিন্তু ফাঁকা আওয়াজ দেওয়ার মতো মানুষ না, আমি ফাঁকা আওয়াজ দেইও না। এখনো পর্যন্ত আমি যতটুকু বুঝি, তথ্য যা আছে, সেটা কি ধরনের তথ্য আছে সেটা আমি শেয়ার করব না। আমি আমার কাছে যা তথ্য আছে, আমি যা বুঝতে পারছি মোটামুটি, সেটা হচ্ছে ঠাটা চেনেন? ঠাটা, ওই যে বাংলাদেশে মাথার উপরে পড়ে যে, বা রাস্তাঘাটে পড়ে যে, হ্যাঁ, থান্ডার নাম শুনেছেন? খুব শীঘ্রই থান্ডার পড়বে এই চোরগুলো, এই ইউনুসদের উপরে। এরা ছত্রভঙ্গ হয়ে যাবে এবং তাদের দিকে ভয়ঙ্কর রকমের বিপদ ঘনীভূত হচ্ছে এবং কোনো না কোনো শক্তি, কেউ না কেউ তাদেরকে চারদিক থেকে আস্তে 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 ঘিরে ধরছে। এরা অনেকেই টের পেয়েছে, অনেকে এখনো টের পাচ্ছে না। আমি আপনাকে এই কথাটা আজকে এই প্রোগ্রামে আমি আপনাকে বলতে পারি যে এরা শুধু নিঃশেষিত হবে না, এত বাজেভাবে নিঃশেষিত হবে যে এদের অস্তিত্ব আপনি কোথাও খুঁজে পাবেন না। বাংলাদেশের মানুষ এদেরকে সিম্পলি পিষে ফেলবে, অদৃশ্য করে ফেলবে, সাধারণ মানুষ। ফলে আমি মনে করি যে বাংলাদেশের মানুষ এগুলো সহ্য করবে না। আপনি দেখেন যে মুক্তিযোদ্ধাদেরকে আজকে পেটানো হচ্ছে, শিক্ষক শিক্ষিকা স্কুল কলেজে তাদেরকে কি ভয়ঙ্কর ভাবে অপমান করা হচ্ছে। জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে আপনাকে গলা কেটে ফেলছে, রক কেটে ফেলছে। আপনি মুক্তিযুদ্ধের কথা বলছেন না। আজকে আমি একজনকে বই কিনতে পাঠিয়েছি, আমি সেই বইয়ের দোকানের নাম বলবো না। আমি টোটাল বই আনিয়েছি তো 12টা বই আমি কিনেছি, যেগুলো আমাকে পৌঁছে দেবে। এই দোকানি 12টা বই মুক্তিযুদ্ধের উপরে তিনি এমন ভাবে প্যাকেট করেছেন যেন আমি একটা নিষিদ্ধ কোনো একটা বস্তু আমি কিনেছি। এমন ভাবে সে চারদিকে চোরের মতো তাকিয়ে বই প্যাকেট করেছে। কেন করছেন এরকম প্রশ্ন করাতে সে বললো, ভাই বুঝিনি তো, এখন মুক্তিযুদ্ধের বই দেখলে ঝামেলা হবে। এগুলো মানুষ কতদিন সহ্য করবে, কতক্ষণ সহ্য করবে বলে আপনার মনে হয়? ফলে সাধারণ মানুষ ত্যক্ত বিরক্ত হয়ে উঠছে, তাদের রাস্তাঘাট আটকে রাখছে। এই মনে আছে এই জুলাই যোদ্ধা না কি যেন, এই সন্ত্রাসী গুলো, যারা সন্ত্রাসী করতে গিয়ে তাদের চোখ হারিয়েছে, পা হারিয়েছে,
তারা রাস্তাতে নামার পরে সাধারণ মানুষের অ্যাম্বুলেন্স আটকে রেখেছে, মানুষজন ভয়ঙ্কর রকমের গালিগালাজ করছে। ফলে দিন আর বেশি নেই বলেই আমার ধারণা, কোনো না কোনো একটা শক্তি বা অনেকগুলো শক্তি তাদেরকে চারদিক থেকে ঘিরে ধরছে। এবং বাংলা আপনি লক্ষ্য করে দেখবেন, আওয়ামী লীগের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। গোপালগঞ্জের রেজিস্ট্যান্স দেখেছেন, ভাঙার রেজিস্ট্যান্স দেখেছেন, ফরিদপুরের মাদারীপুর বলেন, শরীয়তপুর বলেন, আপনি এগুলো দেখতেই থাকবেন। আপনি দেখেন না কি হয়, জাস্ট একটু অপেক্ষা। অনেক ধন্যবাদ। যে আপনি আশার বাণী দিয়েছেন, ধন্যবাদ আপনাকে, এবং আমরা সেই আশাই